নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার ঠিক কারণটা কি এখনো পর্যন্ত জানা যায়নি। যতক্ষণ না বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হবে সেটা জানাও যাবে না। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। বিমানে 242 জন যাত্রীর মধ্যে 241 জন যাত্রীর মৃত্যু হয়েছে। ঠিক কত সংখ্যক চিকিৎসক পড়ুয়া এবং চিকিৎসকদের মৃত্যু হয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত সংখ্যাটা জানা যায়নি। এটি এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকলো আহমেদাবাদ, সাক্ষী থাকলো সারা দুনিয়া। তো এই বিমান দুর্ঘটনায় তো যারা উঠেছিলেন প্রচুর স্বপ্ন নিয়ে, একদিনের মধ্যে সেই স্বপ্ন শেষ। খুব মজা করে প্লেনে উঠেছিলেন, কেউ পরিবার নিয়ে, দেখতে পাচ্ছেন চিকিৎসক দম্পতি, তারা লন্ডনে সারা জীবনের মধ্যে চলে যেতে চেয়েছিলেন 3টে বাচ্চা সহ। অসংখ্য টুকরো টুকরো ছবি, অসংখ্য টুকরো টুকরো স্বপ্ন চিরদিনের মতো শেষ হয়ে গেল। তো এই খবর এখন স্বাভাবিক, এত বড় একটা দুর্ঘটনা, সংবাদ মাধ্যম এখন সকাল থেকে রাত এই বিমান দুর্ঘটনারই খবর। কিন্তু খবরে আড়ালে হয়তো চাপা পড়ে যাচ্ছে আর একটাও ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার আর একটা খবর। বিমান দুর্ঘটনায় একদিনে প্রাণ চলে গেল 241 জনের। কিন্তু ওরা, আমি যোগ্য যার শিক্ষক, চাকরি যারা শিক্ষকদের কথা বলছি, তাদের কিন্তু রোজই ধুকে 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 এই জীবনটা শেষ হয়ে যাচ্ছে। অবশেষে তারা 10 জন আমরণ অনশনে বসেছেন। খবরের ভিড়ে হয়তো এই খবরটা লোকের নজর এড়িয়েই গিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে 10 জন শিক্ষক, চাকরিহারা যোগ্য শিক্ষক, তারা আমরণ অনশনে বসেছেন। তাদের দাবি খুব পরিষ্কার। প্রথমত হচ্ছে তারা আর পরীক্ষা দিতে চান না। দ্বিতীয়ত তারা অযোগ্যদের যে তালিকা সেটা প্রকাশের দাবি জানাচ্ছেন। তৃতীয়ত তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে চাইছেন। এবং চতুর্থত তারা চাইছেন যে সুপ্রিম কোর্টে এর একটা সুষ্ঠু সমাধান হোক। তাই এবার তারা আমরণ অনশনের পথে বসলেন। অবশ্যই আমরা একই চাকরির জন্য কেন পরীক্ষা দেব, এই প্রশ্ন আমাদের নিজেদের কাছে, এবং সেই জায়গা থেকে আমরা দোষী নই। নির্দোষ হয়ে অন্যের দোষ কাঁধে নিয়ে কখনোই মেনে নিতে পারি না যে আমাদের চাকরিটা শুধুমাত্র একদল দুর্নীতিবাজদের জন্য চলে যাবে, এবং সেই জন্য নতুন পরীক্ষা দেওয়ার প্রশ্নই ওঠে না। এই রায়ের পুনর্বিবেচনা হোক, এবং যা যা তথ্য দরকার, যা যা আবার ভেরিফিকেশন দরকার বা যা তদন্ত দরকার, আমরা নিশ্চয়ই সহযোগিতা করবেন, তারা করুক। বা নতুন কমিশন গঠন হোক, সুপ্রিম কোর্ট নিজে তদন্ত করার দায়ভার নিই। কিন্তু দোষ না থাকা সত্ত্বেও কেন, নির্দোষ হওয়া সত্ত্বেও আজকে সাজা দেওয়া হবে, এই প্রশ্ন করে। কতজন অনশনে বসলো এবং কতদিন চলবে? আমরা প্রাথমিকভাবে আজকে 10 জন সদস্য মিলে অনশনে বসছি। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে, এবং যতদিন না দাবি পূরণ হয় আমাদের এই অনশন চলতে থাকবে। জানা নেই, সত্যি জানা নেই যে সুপ্রিম কোর্টে এই যোগ্য শিক্ষকদের যে রিভিউ পিটিশন জমা দেওয়া হয়েছে সেটা আদৌ অ্যাটল কোনো ফয়সালা কি হবে, কারণ সেই সম্ভাবনাও কিন্তু বিরাট নেই বলছেন আইনজীবীদের একাংশ। কারণ ইতিমধ্যেই এসএসসি এবং পর্ষদ সুপ্রিম কোর্টে লিখিত হলফনামা দিয়ে জানিয়ে এসেছে যে তারা 31শে ডিসেম্বরের মধ্যে 2016 এসএসসি পরীক্ষা আবার পুনরায় নেবে এবং শেষ করবে। মে মাসের মধ্যে এই বিজ্ঞপ্তিও বেরিয়ে গেছে। এখন ফর্ম ফিল আপ যারা যারা করতে চায় তাদের ফর্ম ফিল আপ, অনলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে। ফলে যেখানে সরকার, এসএসসি সবাই মেনে নিয়েছে, আবার নোটিফিকেশন বেরিয়ে গেছে, সেই জায়গায় আবার রিভিউয়ের আবেদন কতটা টিকবে সেটা বললাম যে এই আইনজীবীদের একাংশের
মধ্যে সন্দেহ আছে। কিন্তু এই যোগ্য যারা চাকরিয়াল শিক্ষক, তারা অনেকেই বলছেন তারা আর এই পরীক্ষায় বসবেন না, কারণ তারা তো মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, তারা তো কোনো দুর্নীতির আশ্রয় নেননি। তা সত্ত্বেও তাদের চাকরিটা চলে গেছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। এবং দুর্নীতির কারণে চাকরি চলে যাওয়ার পরও সরকারের তরফে কিন্তু যারা দুর্নীতিগ্রস্ত বারবার দেখা গেছে তাদের পাশেই দাঁড়াতে। এবং এখনো পর্যন্ত হাজারো দাবি সত্ত্বেও, আদালতের নির্দেশ সত্ত্বেও কিন্তু ওই অযোগ্য যারা দুর্নীতি করেছে, যারা কোর্টের ভাষায় দাগি টেইটেড, তাদের তালিকা কিন্তু বার করেনি। নির্দেশ ছিল যে 12% সুদে তাদের থেকে টাকা ফেরত দিতে হবে, বিজ্ঞপ্তি জারি করতে হবে, তাদের নির্দেশ দিতে হবে, সেটা এখনো পর্যন্ত হয়নি। ফলে বোঝাই যাচ্ছে সরকার লক্ষ্যটা কোন দিকে, সরকারের কাছে কাদের বাঁচানো তাগিদটা অনেক বেশি। এই অবস্থায় এই যোগ্য শিক্ষকেরা যখন আমরণ অনশনে বসেছেন, এটা ঠিক যে তাদের পাশে ভিড় কিন্তু খুব কম। মোট 26,000-এর ওপর চাকরি চলে গেছে, তার মধ্যে অনেকেই অযোগ্য আছেন, টেন্টেড আছেন। কিন্তু যারা যোগ্য হয় 15,000, 16,000, সেই ভিড় কিন্তু আর ইদানিং একেবারেই নেই। কারণ অনেকেই হয়তো এর মধ্যে আবার পরীক্ষায় বসার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। কারণ কি করবেন, তাদের তো পিঠটা দেয়ালে ঠেকে গেছে। তাদের আজকে থেকে 10 বছর আগে তারা যেখানে ছিলেন, আজকে 10 বছর পর তারা তো আর কেউই কোনো জায়গায় নেই। তাদের সংসার হয়েছে, তাদের বাবা মাকে দেখতে হয়, তাই তারা আন্দোলন করবেন না আবার চাকরি পরীক্ষায় মনোনিবেশ করবেন, এই দোটানায় অনেকেই কিন্তু আর যে সল্ট লেকে যেখানে অনশন মঞ্চ, সেখানে অনেকেই ভিড় করছেন না। আমরা দেখলাম যারা নেতৃত্বে আছেন তারা বারবার করে বলছেন আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, না হলে এই আন্দোলন কিছুতেই দানা বাঁধবে না। আমরা বেশ কিছুদিন আগে এই আমরণ দেখেছিলাম অভয়ার খুন এবং ধর্ষণ কাণ্ডের পর। জুনিয়র ডাক্তারদের সেই আন্দোলনে কিন্তু স্বাভাবিকভাবেই সরকার নড়ে গিয়েছিল, এবং যার জেরে আমরা দেখেছিলাম যে পুলিশ কমিশনারকে অনিচ্ছা সত্ত্বেও সরানো হয়েছিল, 2 স্বাস্থ্য আধিকারিককেও সরানো হয়েছিল, এবং একাধিকবার মুখ্য সচিব বা মুখ্যমন্ত্রী এই জুনিয়রদের সঙ্গে কথা বলেন, তাদের কিছু দাবি দাওয়া মেটানো হয়। পরবর্তীকালে হয়তো সেগুলো মেটানোই হয়নি আন্দোলনটা ম্রিয়মাণ হয়ে যাওয়ার পর। জুনিয়র ডাক্তারদের আন্দোলন যেভাবে দানা বেঁধেছিল, সেভাবে স্বাধীনতা সংগ্রামের পর পশ্চিমবঙ্গের কোনো আন্দোলন কিন্তু সেরকম ভাবে দানা বাঁধেনি। 70 দিনের ওপর কলকাতা আন্দোলিত ছিল। কিন্তু এক্ষেত্রে এই যোগ্য যারা চাকরিহারা যোগ্য শিক্ষক, সেই ক্ষেত্রে কিন্তু আন্দোলনটা সেই দানা বাঁধেনি। কারণ যারা যোগ্য শিক্ষক তারাই তো প্রত্যেকে সেই আন্দোলনের মঞ্চে আসছেন না। কারণ বললাম, পেট, তাদের পরিবার, তারা আবার সব তারা জানেন তাদের সঙ্গে অন্যায় হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, অবিচার হয়েছে, তারপরেও তারা পেটের তাগিদে কিন্তু আবার পড়তে বসে গেছেন। এবং যেহেতু আজকে নাগরিক সমাজ তারা জুনিয়র ডাক্তারদের সময় পথে নেমেছিল, রাত দখল হয়েছিল, একাধিক মিছিল হয়েছিল কলকাতা জুড়ে, তারপরও দেখেছিল এই আন্দোলন একটা অপমৃত্যু। তারপর সেই নাগরিক আন্দোলনও কিন্তু আর সেভাবে দানা বাঁধেনি এই যোগ্য শিক্ষকদের চাকরি চলে যাওয়ার পরেও। আমরা দেখিনি নাগরিক সমাজের কোনো প্রতিনিধিরা সামনে থেকে এগিয়ে আসছেন খুব অল্প সংখ্যক, কিন্তু সেটা সারা রাজ্য জুড়ে ছড়িয়ে একেবারেই যাচ্ছে না। আর ঠিক এই জায়গা থেকে শাসক বা সরকার বলা যেতে পারে অনেকটা চাপ মুক্ত আছে। তারা জানেন
যে এরা ভদ্র, শিক্ষিত, মেধাসম্পন্ন ছেলে, এরা কত দূর যেতে পারবে। কারণ ওই যে বললাম সবার আগে পেট, এদের চাকরিটা চলে গেছে, তাই এদের আবার করলেই বেশিরভাগকেই আবার সুস্থ করে পরীক্ষায় বসতে হবে। এই আন্দোলন খুব একটা দানা বাঁধবে না, সরকারের কাছে খুব একটা মাথা ব্যথার কারণ হবে না। কিন্তু যদি টাকা নিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের দিকে নজর না দেওয়া হয়, তাহলে কাদের কাদের টাকা দেওয়া হয়েছে সেটার পর্দা ফাঁস হয়ে যাবে। সেখানে কিন্তু সরকার বা শাসক দলের বিপদটা অনেক, তাই তাদের অনেক বেশি করে বাবা বাছা করে রেখে দেওয়ার চেষ্টা। সত্যি এই যে আমি বলে শুরু করেছিলাম বিমান দুর্ঘটনা নিয়ে, সেটা তো একদিনে সত্যি চলে গেল, স্বপ্ন শেষ হয়ে গেল, তাদের সব আশা আকাঙ্ক্ষা সমস্ত ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু এই যে যোগ্য শিক্ষকরা, তারা তো রোজ তিলে তিলে মরছেন। এদেরও স্বপ্ন ছিল, এদেরও জীবন ছিল, এদেরও পরিবার আছে, কিন্তু এরা জানেন না আগামী দিন তাদের পরিবার কতটা অনিশ্চয়তার কালো অন্ধকারে ডুবে যাচ্ছেন। এবার এই যে আমরণ অনশনে তারা বসলেন, সেটা দেখা যে তারা কতদূর এই আন্দোলনটা চালিয়ে নিয়ে যেতে পারেন। চলুন আমরাও সেটার দিকে লক্ষ্য রাখি, যদি তাতে সরকার বাহাদুরের কিছুটা হলেও টনক নড়ে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।